ভূমিকা দেখো, এসআইআর বলো বা যে কোনো ইস্যুতে তৃণমূল কংগ্রেসের আমি পক্ষে বলবো না, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতিটা এমন একটা জায়গায়, আমি ধরো এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে গণহারে মানুষের নাম বাদ দিচ্ছে, এটা তুমি যদি হিসাব করে দেখো, এসআইআর প্রক্রিয়া যখন শুরু হলো মানুষের যাতে ফর্ম ফিল আপের সুবিধা হয়, কারণ প্রচুর মানুষ আছে ফর্ম ফিল আপ করতে পারে না, তাদের জন্য পাড়ায় পাড়ায় ক্যাম্প করেছে তৃণমূল। বিজেপি কিন্তু সেই তুলনায় কিছুই করেনি। এখন দেখছি যখন হিয়ারিং চলছে, মানুষ আতঙ্কিত, মারা যাচ্ছে, তাদের বাড়িতে কিন্তু তৃণমূলের নেতামন্ত্রীরা যাচ্ছে, তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। হিয়ারিং সেন্টারের সামনে তৃণমূল ক্যাম্প করছে যাতে কোনো অসুবিধা না হয়, এবং নজর রাখছে বিজেপি ভোটারদের নাম কাটছে, কাগজ জমা দিতে আসছে কিনা। তৃণমূলের দুর্নীতি আছে, নানা রকমের বিষয় আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কোথাও না কোথাও তারা চেষ্টা করছে বাঙালির ভোটাধিকারটা রক্ষা করার জন্য। কারণ ভোটাধিকার চলে গেলে তো তৃণমূলও চলে যাবে, কারণ বাঙালির ভোটেই তো তৃণমূল সরকার। এটা তো বাইরের রাজ্য থেকে এসে ভোট না, যেটা বিজেপি করছে। এবার এই নাম কাটার পরে আমরা দেখলাম 3.5 লক্ষ অলরেডি নতুন ফর্ম 6 দিয়ে নতুন ভোটার এরা ঢুকিয়েছে বিজেপি। ফাইনাল লিস্ট প্রকাশ পেলে তখন আমরা জানতে পারবো। কিন্তু উল্টো দিকে এখানকার যারা ভোটার, এখানকার যারা বাঙালি, তাদের নাম কাটার জন্য চেষ্টা করছে। তো সেখানে কোথাও না কোথাও কিন্তু আমরা তার প্রতিবাদ কিন্তু মানুষ শুরু করেছে। আমরা গতকাল দেখলাম বর্ধমান স্টেশনে প্রায় 5 থেকে 10 হাজার লোক হঠাৎ করে রীতিমতো রেল অবরোধ করে দিয়েছে। সেখানে ইলেকশন নিয়ে জোটের বিষয়ে আপনার মতামত? দেখো, পশ্চিমবাংলার ক্ষেত্রে জোট কার সাথে করবে? প্রথমত যে সমস্ত ছোট ছোট দলগুলো আছে তাদের সংগঠন এতটাই দুর্বল যে তারা নিজের একটা কেন্দ্রে নিজের জেতার মতো জায়গায় নেই। বিজেপি তার সংগঠন নেই, বাকি ছোটোখাটো কংগ্রেস, সিপিএম বা এই দলগুলো রয়েছে, তাদেরও সেইভাবে সংগঠন নেই। আর পশ্চিমবাংলার ভোট অন্য রাজ্যের ভোটের তুলনায় একটু আলাদা, চরিত্রগত আলাদা, কারণ এখানে মানুষ অনেক বেশি রাজনীতি সচেতন। সকালে ঘুম থেকে উঠে চায়ের দোকানে হোক, যেখানে হোক, প্রথমে রাজনীতির আলোচনা হয়, কী খোঁজ খবর নেয়। অন্য স্টেটে এরকম নেই। অন্য স্টেটে ওই ভোটের সময় খালি ভোটটা দেয় আর বাকি পোটলা বুল্লি নিয়ে অন্য রাজ্যে চলে যায় কাজে। আপনি সাধারণ যারা এসআইআর নিয়ে আতঙ্কিত আছে তাদের জন্য সতর্ক বার্তা দেবেন? আতঙ্কিত আমি বলবো না যে হবেন না, কিন্তু আতঙ্কিত হওয়ারই জিনিস। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এমন কিছু করবেন না, মানে আমি ওই সে সিনেমাটা ডায়লগ, টেনশন লেনে কা নেই টেনশন দেনে কা। তো আপনাকে যে টেনশন দিচ্ছে তাকে টেনশন দিন, আমার বক্তব্য এটা, তাকে টেনশন দিন। আপনি অন্য আপনার উপর কেউ অনৈতিকভাবে টেনশন দিচ্ছে, আপনি তার জন্য মরে যাবেন, মেরে মরুন। যে হুমায়ুন কবির তৃণমূল থেকে সাতজন হলেন, তিনি কিন্তু এখনও তিনি কথা দিয়ে কথা রাখতে বলেছিলেন। তিনি বলেছিলেন আমি অমুক তারিখে ইস্তফা দেবো, তিনি কিন্তু এখনও পর্যন্ত ইস্তফা দেননি। তিনি এইটির মধ্যে নতুন একটা দল গঠন করেছেন, জনতা উন্নয়ন পার্টি, ইউপি। তিনি তাহলে কি একটা রাজনৈতিক চক্রান্ত চালাচ্ছে? দেখুন, উনি প্রথমে সুড়সুড়িটা না দিলে ওনার এই পার্টিটা তৈরি হতো না। উনি বাবরি মসজিদ তৈরি করবেন বলে একটা সুড়সুড়ি দিলেন, এবং সেই সুড়সুড়ির ফলে প্রচুর অন্ধবিশ্বাসী বলো বা আবেগী মুসলিমরা তারা ঝাঁপিয়ে পড়লো, কেউ ইট নিয়ে যাচ্ছে, কেউ টাকা দিচ্ছে, কোটি কোটি টাকা উঠেছে। এই কয়েকদিনে কোটি কোটি টাকা উঠেছে মানুষের ডোনেশনে। আর উনি মঞ্চ থেকে বলেছেন কেউ 80 কোটি দেবে বলেছিল, সেখানে 100 কোটি টাকা দেবে বলেছে। পার্টি তৈরি করার জন্য 300 কোটি টাকা দেবে বলেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, এই যে একটা পার্টি তৈরি হওয়ার আগেই কেউ একজন বলছে আমি 300 কোটি টাকা পার্টি তৈরি করার জন্য দেবো, মসজিদ তৈরি করার এখনও কী হবে ভবিষ্যতে তার কোনো ঠিক নেই, 100 কোটি টাকা মসজিদ তৈরি করতে দেবে, তাহলে মানুষ কাছ থেকে এই ডোনেশনগুলো নিচ্ছে কেন? অ্যাকচুয়ালি ধর্মের সুড়সুড়ি দিয়ে উনি চেয়েছিলেন এই একটা আলোড়ন তৈরি করে, বিতর্ক তৈরি করে প্রচারের আলোয় আসার জন্য। প্রচারের আলোয় এসছেন, কিন্তু ওনার নিজের সিটটা এবার উনি বাঁচিয়ে রাখতে পারবেন কি না, সে রেজিনগর হোক বা ভরতপুর, মানে নিজের এলাকা হোক বা ভরতপুরের, সেখানে তিনি এটা বাঁচিয়ে রাখতে পারবেন কি না সেটা সন্দেহ আছে। কারণ আবেগ একটা খুব সাময়িক বিষয়। মানুষ কিন্তু ওই হুমায়ুন কবির যদি বলে আমি মসজিদ তৈরি করব আমাকে ভোট দাও, বা বিজেপি গিয়ে যদি বলে আমরা রাম মন্দির করেছি ভোট দাও, এতে কিন্তু মানুষ ওই সামান্য আবেগে কয়েকটা মানুষ ভাসে। সব মানুষ কিন্তু মানে সবাই ঘাসে মুখ দিয়ে চলে না, সবাই একদম চিন্তা ভাবনা করে ভোট দেয়। আর এটা বিধানসভা ভোট। আমার এখানে বিধায়ক যে হবে সে আগে কি উন্নতি করেছে, আগামী দিনে কি করবে, সেই হিসাবটা নেওয়ার ভোট। এটা ধর্ম ফর্মর ভোট নয়। এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে আমাদের পশ্চিমবাংলাতে যারা যারা বিরোধী এমএলএ হয়েছিল
সেটা বিজেপির হোক, আইএসএফ হোক বা কংগ্রেসের হোক, বিরোধী এমএলএ হওয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা নিজেরা কোনো কাজ করে না এবং সরকারে যারা থাকে তারাও খুব একটা যে তাকে হেল্প করে না। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলছেন আমাকে কাজ করতে দিচ্ছেন না এই শাসক দলের নেতা মন্ত্রী। প্রথম হচ্ছে আমরা যারা গণসংগঠন করে বড় হয়েছি তো ছোটোবেলা থেকে, আমরা অনেক সময়, আমি যেমন আমার একটা কাজ ছিল খুব ছোটোবেলায়, প্রত্যেক রোববার আমরা পাড়ার ছেলেরা মিলে হাতে প্লাস্টিক প্যাকেট বেঁধে, তখন হ্যান্ড গ্লাভস কেনার পয়সা ছিল না, প্লাস্টিক বেঁধে লোহার শিক নিয়ে, ঝুড়ি, কোদাল, বালতি নিয়ে আমরা নিজের এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন করতাম, গাছ লাগাতাম। ওর জন্য কিন্তু পয়সা লাগতো না, কারোর বাগান থেকে ছোটো ছোটো চারা গাছ তুলে তুলে সংগ্রহ করে আমরা ওইগুলো করতাম। এর জন্য কিন্তু পয়সা লাগে না, ইচ্ছাটা বড় কথা। নওশাদ সিদ্দিকী যদি সত্যি সত্যি কাজ করার হতো, ও তো কোটি কোটি টাকার নাকি জ্বালানি বাড়িতে লোককে খাওয়াতে নাকি বছরে 30 কোটি টাকার উপরে জ্বালানি পড়ে। তো 1 কোটি টাকা একটা এলাকায় ঢাললে, ভাঙনের মতো একটা এলাকায় অনেক কিছু উন্নতি করা যেত। সে নিজে না করলেও কোনো একটা আমাদের সামাজিক বিভিন্ন সংগঠনের নামে বা এনজিওর নাম দিয়ে আরামসে কাজ করা যায়। কাজ করার ইচ্ছা থাকা দরকার। অ্যাকচুয়ালি ও রাজনীতিতে এসছে এমন একটা পরিবারের সমান চামচ মুখে নিয়ে এসছে, আর ওখানে কাইজার আরাবুলের ঝামেলার চক্করে ওখানে লটারি পেয়ে গেছিলো। বাস্তবে ওর রাজনীতির অভিজ্ঞতাও নেই। আপনি বলছেন লটারি জিতেছেন আপনি? নওশাদ এই লটারি পেয়েছে এবং সেখান থেকে এখন মলম বিক্রেতাদের মধ্যে মুখরোচক ভাষণই দিয়ে যাচ্ছে। আমি এটাকে বলি, যদি সত্যি সত্যি ও কাজ করতো তাহলে ভাঙড়ের লোক 100% লোক ওকেই ভোট দিত। কিন্তু হুমায়ুন কবির বলছে তৃণমূলের সাথে নওশাদের যোগ আছে। আবার তো মিটিংও করলো। নওশাদ একটা শিক্ষিত ছেলে, হুমায়ুনের মতো অত আলফাল বকে না। হুমায়ুন সকালে একরকম বলে, বিকেলে একরকম বলে, চেঞ্জ হয়ে যায়। সকালে প্রার্থী ঘোষণা করে দিল, বিকেলে তাকে পার্টি থেকে বের করে দিল। এমনকি হুমায়ুনের পার্টিতে যারা যারা নাম লিখিয়েছে তাদের নামের লিস্টগুলো আপনারা দেখেছেন? প্রত্যেকে বিজেপি আরএসএসের মুসলিম মোর্চার সব লোকজন। সে আফজাল, কী নাম জানো, আলী আফজাল চাঁদের ছেলে শহীদুজ্জামান, সেও বিজেপি করা লোক। আলী আফজাল নিজে বিজেপির হয়ে প্রার্থী ভোটে দাঁড়িয়েছিল, এখনও বিজেপির সদস্য। কামাল হাসান, ওই একটি টিউশন মাস্টার আছে একজন, ও বিজেপির লোক, ও ওখানে গেছে। রাষ্ট্রবাদী মোল্লাগুলো সব বিজেপি ওখানে পাঠিয়েছে। অ্যাকচুয়ালি চাইছে যে পশ্চিমবাংলার হিন্দু মুসলিমের মধ্যে হিন্দু মুসলিম মেরুকরণটাকে খুব সুন্দর করে বিজেপি যেটা চাইছে সেই কাজটা এরা করে দিচ্ছে এদের হয়ে। ওই জন্য গদি মিডিয়া এদের হাইপ করে। বাবরি মসজিদ নিয়ে সারাদিন টেলিকাস্ট করলো গদি মিডিয়া। এটা ছোটো একটা বিষয় যেটা ইস্যুই না, সেটা নিয়ে লাইভ করছে। বা কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে, সেটা সারাদিন লাইভ করছে। কিন্তু অন্য গুরুত্বপূর্ণ, যেমন আজকে সংবিধান পাঠের আসর হলো, কোনো মেইন স্ট্রিম মিডিয়া এসছে? আমাদের মতো কিছু ছোটোখাটো ইউটিউব চ্যানেল ফ্যানেল এসেছিলো, কিন্তু নেই। যেটা গুরুত্বপূর্ণ সেই নেই। কিন্তু এটা যদি এখানে হতো, কোনো মুসলিম সংগঠন এখানে তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার দিত, তাহলে এখন তখন আর বাংলা থেকে শুরু করে সব চ্যানেল সারাদিন লাইভ টেলিকাস্ট করতো। যেহেতু এটা সংবিধান রক্ষার কথা বলা হচ্ছে, তখন কোনো গদি মিডিয়াকে পাওয়া যায় না। পরিচয়? দীপক ব্যাপারী, একজন সমাজকর্মী।